এবার আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে প্রথমেই আমরা একটু জেনে আসছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে মূলত একটি ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এ প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। তো যে নির্ভর করে তাকে তো আমরা পরাধীন বলি, তাই না? তো সাবঅর্ডিনেট ক্লজ কী জিনিস? যে তার নিজের মানে প্রকাশ করার জন্য অন্যের উপরে নির্ভর করে। তো আমরা এখানে কিছু এক্সাম্পল দেখছি, কিছু এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। যে ইফ ইউ ডোন্ট কল মি আই ওয়ন্ট কাম, তুমি যদি আমাকে কল না করো আমি যাব না। এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখো ইফ লেখা আছে, তাই না? আমি এখানে কিছু জিনিস সাইডে নোট করেছি, তুমি দেখো যে সাবঅর্ডিনেটিং কনজাংশন নামে কিছু জিনিস আমি এখানে লিখেছি, যেগুলো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে উপস্থিত থাকবে। কি কি থাকবে? যে কোনো ডাব্লুআইস ওয়ার্ডসগুলো থাকতে পারে, ইফ থাকতে পারে, আফটার থাকতে পারে, দো, অ্যাজ, বিকজ, সিন্স, হোয়েন, আনটিল, টিল ইত্যাদি ওয়ার্ডগুলো এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, একটা জিনিস, আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লজটা কতটুকু অংশটা মিলে আমাদের এখানে একটা ক্লজ, সেটুকু আগে আমাদের বুঝতে হবে। তো 1 নম্বর সেন্টেন্স যেটা আমি লিখেছিলাম সেটাকে দেখো, ইফ ইউ ডোন্ট কল মি আই ওয়ন্ট কাম। এটা দেখে মনে হচ্ছে যে এখানে দুইটা ক্লজ আছে। কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ। অনেকে আবার যারা ক্লজ চিনে না তারা কিন্তু আবার বলে দেবে যে এখানে দুইটা সেন্টেন্স আছে, কিন্তু না, আসলে এখানে সেন্টেন্স আছে একটাই, কিন্তু ক্লজ আছে দুইটা। অর্থাৎ ইফ থেকে শুরু করে কল মি এই অংশটুকু হচ্ছে একটা ক্লজ, আই ওয়ন্ট কাম এই অংশটুকু হচ্ছে আরেকটি ক্লজ। তার মানে প্রত্যেকটি সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেই সেন্টেন্সে এইভাবেই দুটো করে ক্লজ উপস্থিত থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুই ক্লজের মধ্যে কোন ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো ঠিক আছে, আমি এখন দেখি বাংলা অর্থের মাধ্যমে একটু দেখি বোঝার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সে প্রথম অংশটুকু মিলে তো একটা ক্লজ, তাই না? তো এইটুকুর বাংলা অর্থ কি হবে? ইফ ইউ ডোন্ট কল মি, যদি তুমি আমাকে কল না করো। আমি যখন এইটুকু বলে থেমে গেলাম, ধরো আমি আর কিছু বললাম না, বললাম যে যদি তুমি আমাকে কল না করো, তো শুধু আমি যদি এইটুকু বলি যে যদি তুমি আমাকে কল না করো, তাহলে তোমার মনে একটা কোশ্চেন থেকে যাবে না? যদি তুমি কল না করো তাহলে কি হবে? নিশ্চয়ই কিছু একটা হবে, তাই না? এরকম একটা কোশ্চেন কিন্তু তোমার মাথার মধ্যে আসবে, যার কারণে আমি বলতে পারি এই অংশটুকু এই বাক্যের কমপ্লিট সেন্স কিন্তু প্রকাশ করেনি, কমপ্লিট অর্থটা কিন্তু প্রকাশ করেনি। তার মানে বাক্যের যেই অংশটুকু কমপ্লিট অর্থ প্রকাশ করে না সেই অংশটুকুর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং যেই অংশটুকু নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। আই ওয়ন্ট কাম, আমি যাব না, এই অংশটুকু কিন্তু নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। তাহলে এই অংশটুকু আমরা কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লজ। আর এই অংশটুকু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, যার কারণে আমরা এটাকে বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেই সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজও কিন্তু উপস্থিত থাকবে। ঠিক আছে, দ্বিতীয় সেন্টেন্সে দেখো, শি নোস দ্য পারসন হু ক্যান হেল্প আস। এই সেন্টেন্সে কিন্তু এখানেও একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হু। আমি এখানে লিখে দিয়েছিলাম যে ডাব্লুএইচ ওয়ার্ডস কিন্তু থাকতে পারে, তো হু কিন্তু একটি ডাব্লুএইচ ওয়ার্ড। শি নোজ দ্য পারসন হু ক্যান হেল্প আস। তো আমি এইখান থেকে কি করে ক্লজ আইডেন্টিফিকেশন করব? আমার প্রথম কাজ হচ্ছে
এখানে কয়টা ক্লজ আসলে আছে এটুকু আমাকে আগে বুঝে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি শি নোজ দ্য পারসন, এইটুকু অংশ মিলে একটা ক্লজ হয়েছে, এবং হু ক্যান হেল্প আস এইটুকু মিলে একটা ক্লজ হয়েছে। তো শি নোজ দ্য পারসন, সে ব্যক্তিটিকে চেনে বা জানে, সে ব্যক্তিটিকে চেনে যে আমাদেরকে হেল্প করতে পারে। তো সে ব্যক্তিটিকে চেনে এটুকু, তো এই অংশটুকু নিজের অর্থ তো নিজে প্রকাশ করতে পারেই, তাই না? তাহলে এই অংশটুকু আমরা কি বলতে পারি? এই অংশটুকু আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। হু ক্যান হেল্প আস, যে আমাদের সাহায্য করতে পারে। আমি যদি আগের অংশটুকু বাদ দিয়ে দিই, হু ক্যান হেল্প আস, এইটুকু কি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে? কমপ্লিট অর্থ না, কিন্তু এটুকু কিন্তু নিজের অর্থ সে নিজে প্রকাশ করতে পারছে না। তো যেইটুকু অংশ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সেই অংশটুকু আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? একইভাবে 3 নম্বর আর 4 নম্বর সেন্টেন্সে তুমি কল্পনা করো, এখানে কি আছে? দো, এখানে কি আছে? অ্যাজ। এই জিনিসগুলো কিন্তু এখানে উপস্থিত আছে। তার মানে এইগুলা যে সকল সেন্টেন্সে উপস্থিত থাকে সেগুলো সাধারণত, সেই সকল সেন্টেন্সে সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ উপস্থিত থাকে। তাহলে এখানে ক্লজ কোন অংশটুকু? এটুকু মিলে একটা ক্লজ, এটুকু একটা মিলে ক্লজ। আবার এই সেন্টেন্সে এইটুকু একটা ক্লজ, অ্যাজ হি ওয়াজ সিক এইটুকু একটা ক্লজ। তো এরকমভাবে যদি আমরা ক্লজগুলো আগে দাগায় নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে কোনটা সাবঅর্ডিনেট এবং কোনটা প্রিন্সিপাল সেটা কিন্তু আমরা বুঝে বের করতে পারি। যেমন এখানে দো আই অ্যাম পোর, যদিও আমি গরিব, যদিও আমি গরিব এটুকু বলার পরে তোমার মনে কি একটা প্রশ্ন জাগবে না? যদিও আমি গরিব তাহলে কি, তাহলে কি হবে, তাহলে কি হতে পারে, এরকম কোশ্চেন কিন্তু তোমার মনে জাগবে। সেই জন্য আমি বলতে পারি দো আই অ্যাম পোর, এই অংশটুকু কিন্তু নিজের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেনি, যার কারণে এটাকে আমরা কি বলতে পারি? সাবঅর্ডিনেট ক্লজ। আই অ্যাম অনেস্ট, আমি একজন সৎ ব্যক্তি, এটুকু বললে তো তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝানোর চেষ্টা করছি। তার মানে এই অংশটুকু কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লজ। একইভাবে রাহুল ডিড নট কাম, এই অংশটুকু কি হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। অ্যাজ হি ওয়াজ সিক, এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাড আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সাবঅর্ডিনেট ক্লজ। এইটুকু আমরা শিখলাম। এখন আমি একটা টেকনিক তোমাদেরকে শিখাই দেবো, যে টেকনিকটা তোমরা মাথায় রাখলে তোমরা আজীবন সাবঅর্ডিনেট ক্লজ কি এটা তোমরা বের করতে ভুলবা না। এই টেকনিকটা কি? এই যে আমি এখানে কতকগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনের নাম লিখে দিয়েছি, যেই সেন্টেন্সের যেই ক্লজের সাথে এই কনজাংশনগুলো যুক্ত থাকবে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা সেই ক্লজটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রমাণ দেখবা? দেখো, এই ক্লজের সাথে আমি যে বলছিলাম এটা সাবঅর্ডিনেট, এই ক্লজের সাথে ইফ যুক্ত ছিল না, তাহলে কি এটা কি ক্লজ হয়েছে? সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। আবার দেখো এইখানে এই ক্লজের সাথে হু যুক্ত ছিল না, যার কারণে এটা কি ক্লজ হয়েছে? সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। আবার দেখো এই ক্লজের সাথে দো যুক্ত ছিল না, যার কারণে এটা কি ক্লজ হয়েছে? সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। আবার দেখো এই ক্লজের সাথে অ্যাজ যুক্ত থাকার কারণে এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। এটা হচ্ছে একটা যাকে বলে বাংলা ভাষায় চুরিবিদ্যা। এই চুরিবিদ্যায় আমরা খুব সহজে সাবঅর্ডিনেট ক্লজটা বের করে ফেলতে পারি। আর যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে তার পাশে যেটা থাকবে সেটা নিশ্চয়ই প্রিন্সিপাল ক্লজ হবে। তো এইটা সাবঅর্ডিনেট ক্লজ থেকে আমরা কি কি শিখলাম, কিভাবে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা আইডেন্টিফিকেশন করব এবং কিভাবে আমরা প্রিন্সিপাল ক্লজটাও আইডেন্টিফিকেশন করব।